আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম মিলন। মিলনস অ্যাকাউন্টিং সলিউশন আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা নতুন ক্লাস। এতদিন যে ক্লাসগুলো দিছিলাম সেটা হচ্ছে আপনার এইচএসসি স্ট্যান্ডার্ড বা এইচএসসির জন্য। আজকের ক্লাসটা হচ্ছে বিবিএ অনার্স অথবা ডিগ্রির জন্য দুটাই থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার ইকুইটি এটা হচ্ছে জাস্ট জার্নাল গুলো আলোচনা করব আর প্র্যাকটিক্যাল একটা প্রবলেম নিয়ে আর একটা ক্লাস দিব। তাহলে এখানে এটা হচ্ছে বিবিএ অনার্স এ থার্ড ইয়ারে আছে এবং ডিগ্রি থার্ড ইয়ারে আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 1। তাহলে আমরা জাবেদাগুলো একটু আলোচনা আসি। জার্নাল এন্ট্রি, তাহলে শেয়ার হোল্ডার ইকুইটি মানে হচ্ছে আমরা পড়ে আসছি আগে। এটা হচ্ছে অর্থাৎ মালিক যে টাকাটা মূলধন হিসাবে দেয় সেটা হচ্ছে আমরা মূলধন হিসাবে বলি। মালিক কারবারকে যেটা দেয় সেটা আমরা বলি মূলধন। এখন যৌথ মূলধনী কারবারে কিন্তু মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা, শেয়ার হোল্ডারদের থেকে যে টাকাটা নেয় সেটা হচ্ছে মূলধন। এটা হচ্ছে আধুনিক পদ্ধতির জার্নাল এন্ট্রি, কারণ হচ্ছে আগে শেয়ারের বিক্রয়ের নিয়ম আর বর্তমান শেয়ারের বিক্রয়ের নিয়ম কিন্তু এক না। আগে শেয়ার বিক্রয় করা হয়তো ওপেন মার্কেটে বিভিন্ন ভাবে বিক্রয় করা হতো, কিন্তু এখন আসলে এভাবে বিক্রয় হয় না। এখন সরাসরি আমার যেটা বিক্রয় হয় এই শেয়ার ওরা ইস্যু করে। প্রথমে ইস্যুটা কিভাবে করে, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার গুলা ইস্যু করে কত শেয়ার বিক্রয় করবে। আর এই শেয়ার গুলা যখন ইস্যু করা হয় তখন এগুলা পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হয় যে এত শেয়ার কোম্পানি বিক্রয় করবে। তাহলে ওই শেয়ার গুলা মূলত মার্কেট থেকে কোম্পানি টাকা উঠায় নেয় এই শেয়ার গুলার মাধ্যমে। আর এই শেয়ার গুলা যারা কিনে তারা বছর শেষে কোম্পানি যে লভ্যাংশ ঘোষণা করে ওই লভ্যাংশের একটা অংশ ভোগ করে। তাহলে এখন আমি যদি দেখি কমন স্টক, আচ্ছা একটু বলি কমন স্টক সাধারণ শেয়ার। এখানে শেয়ারের অনেকগুলো প্রকারভেদ আছে। কমন স্টক আছে, প্রেফার্ড স্টক আছে, রাইট শেয়ার আছে, বোনাস শেয়ার আছে। হ্যাঁ, তাহলে এগুলো একটু আপনারা থিওরিক্যাল পড়লে আসলে বুঝবেন। আমি ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করি। এখন এখানে একটা শব্দ ইউজ করছি, পার ভ্যালু বা স্টেট ভ্যালুও বলে এটাকে। স্টেট ভ্যালু, একটা শেয়ারের একটা নির্দিষ্ট লিখিত মূল্য থাকে। একটা শেয়ারের একটা নির্দিষ্ট লিখিত মূল্য থাকে। ধরেন একটা শেয়ারের মূল্য 10 টাকা হইতে পারে, 5 টাকা হইতে পারে, 15 টাকা হইতে পারে। আর প্রত্যেকটা শেয়ারের দামে কিন্তু একই হবে। প্রত্যেকটা শেয়ারের দাম একই হবে। তাহলে এখন আমি এইখানে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে শেয়ার যখন কোম্পানি ইস্যু করবে তখন কোম্পানি ক্যাশ টাকার মাধ্যমে ইস্যু করে। আর আরেকটা জিনিস বলি, এখানে আমরা ক্যাশ দেখছি, কেউ চাইলে ব্যাংক শব্দটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই প্রতিটা শেয়ারের লেনদেন অবশ্যই ব্যাংকে হয়, ব্যাংক লেখাটাই উত্তম, কিন্তু আমাদের বইগুলোতে দেখবেন সব ক্যাশ লিখে রাখছে। তাহলে ধরেন স্টেট ভ্যালু হচ্ছে শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য। প্রত্যেকটা শেয়ারের একটা ফেস ভ্যালু থাকে। হ্যাঁ, পার ভ্যালু, ফেস ভ্যালু, স্টেট ভ্যালু সব একই জিনিস। তাহলে আমি যখন শেয়ার ইস্যু করব আমার কাছে ক্যাশ টাকাটা আসবে। আমি যখন শেয়ার ইস্যু করব তখন আমার কাছে ক্যাশ টাকা আসবে। তাহলে দেখেন ক্যাশ টাকা যেহেতু আসতেছে, ক্যাশ ডেবিট, ব্যাংক ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ডেবিট হবে। যত সে ধরেন একটা শেয়ার ইস্যু করতেছি, স্টেট ভ্যালু হচ্ছে 10 টাকা, স্টেট ভ্যালু হচ্ছে 10 টাকা। আর তাহলে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার ভ্যালু অফ পার ভ্যালু লেখা যায় এখানে আসলে। তাহলে পেইড ইন এক্সেস ইন ক্যাপিটাল ইন পার ভ্যালু, তাহলে পার ভ্যালুতে লেখা যায়। এখন একটু দেখেন, আমার একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আমি বিক্রয় করছি 13 টাকা। একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আমি বিক্রয় করছি 13 টাকা। তাহলে 3 টাকা আমি বেশি বিক্রয় করছি, মানে 3 টাকা বেশি নিছি। বেশিটা আমরা বাংলায় পড়ে আসছি ইন্টার লেভেলে শেয়ার অধিহার বলা হইতো। আর এই লেভেলে আসি এটাকে শেয়ার অধিহার না বলে আধুনিক পদ্ধতিতে বলা হয় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। তাহলে ধরেন আমি এই প্রথম জাবেদাটা যদি আমি আসলে অ্যামাউন্ট গুলা বসাইছি বোঝার জন্য, ধরেন একটা শেয়ার বিক্রি করছি বা একটা শেয়ার ইস্যু করছি 13 টাকা করে, আর শেয়ারের পার ভ্যালু হচ্ছে 10 টাকা।
তাহলে আমি 13 টাকা করে ইস্যু করছি, মানে 13 টাকা করে বিক্রয় করছি। 13 টাকা করে যদি বিক্রয় করি, একটা শেয়ারের দাম হচ্ছে 13, ক্যাশ ডেবিট হচ্ছে 13 টাকা। কমন স্টক হচ্ছে ফার ভ্যালু দ্বারা হবে অবশ্যই, কমন স্টক অবশ্যই ফার ভ্যালু হতে হবে। তাহলে নাম্বার অফ শেয়ার ইনটু ফার ভ্যালু অর স্টেট ভ্যালু, এটা অবশ্যই অঙ্কের উপরে দেওয়া থাকবে, খুঁজে নেবেন। অবশ্যই অঙ্কের উপরে কমন স্টকের ফার ভ্যালু বা স্টেট ভ্যালু দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলে আপনার কিছু করার নাই। তো এই জন্য অবশ্যই দেওয়া থাকবে। তাহলে ধরেন আমি একটা শেয়ার বিক্রয় করছি, নাম্বার অফ শেয়ার হচ্ছে 1 আর ফার ভ্যালু হচ্ছে 10 টাকা, তাহলে 10 একে 10 টাকা বিক্রি করলাম। তাহলে 1 টাকা হচ্ছে দেখেন আমার অতিরিক্ত, এই 13 টাকার মধ্যে 10 টাকা শেয়ারের দাম, 3 টাকা অতিরিক্ত নিছি, সেটাকে আমি লিখছি পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু। ঠিক আছে, তাহলে সেকেন্ড জায়গাটা আসি। ওইটা ছিল অ্যাবভ ফার ভ্যালু। অ্যাবভ ফার ভ্যালু মানে ফার ভ্যালুর চেয়ে বেশি, আর এটা হচ্ছে অ্যাবভ ফার ভ্যালু না, আন্ডার ফার ভ্যালু। হ্যাঁ, আন্ডার ফার ভ্যালু মানে হচ্ছে আমি এটা কমে বিক্রয় করতেছি। তাহলে দেখেন আমার একটা শেয়ারের দাম 10 টাকা, আমি বিক্রয় করলাম 8 টাকা। আমরা বাংলায় পড়ে আসছি, সেটা হচ্ছে শেয়ার অবহার, ক্যাশ ডেবিট যত টাকা বিক্রয় করছি, তাহলে ক্যাশ বিক্রয় করছি 8 টাকা। তাহলে এখন লস হয়েছে শেয়ার অবহার, তাহলে শেয়ার অবহার লস, যেহেতু আগের অঙ্কে লাভ ছিল, বেশি বিক্রয় করছি, সেটা পেড ইন অ্যাক্সেস, পেড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেসটা ক্রেডিট হয়েছে। এখানে পেড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেসটা ডেবিট হবে, যে যত টাকা কম বিক্রয় করছি সেটা। আর কমন স্টকটা ক্রেডিট হবে। কমন স্টক অলওয়েজই ক্রেডিট হবে ফার ভ্যালু দ্বারা, খেয়াল রাখতে হবে অবশ্যই। এখানে ফার ভ্যালু নাম্বার অফ শেয়ার ইনটু ফার ভ্যালু। আমি তো এখানে একটা শেয়ারটা দিছি, এখানে হয়তো আপনার 10,000 শেয়ার 5,000 শেয়ার এভাবে ইস্যু করবে। 3 নাম্বার, তাহলে সেম জিনিস 1 আর 2। 3 নাম্বার যাবে না, দেখি পারচেজ অফ ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক যদি পারচেজ করে, ট্রেজারি স্টকটা কি আগে আমরা এটা দেখি। কোম্পানি নিজের ইস্যুকৃত শেয়ারগুলা যখন আবার নিজে ক্রয় করবে, কোম্পানির নিজের ইস্যুকৃত শেয়ারগুলা যখন কোম্পানি নিজে ক্রয় করবে, তখন সেটাকে বলা হচ্ছে ট্রেজারি স্টক। রিপারচেজ আর কি, অর্থাৎ আমি যে কমন স্টক গুলা ইস্যু করছি, এই কমন স্টক গুলা আবার কোম্পানি কিনে রাখতে পারে। কোম্পানি যদি ওই শেয়ার গুলা কিনে রাখে, সেটাকে আমরা বলবো যে ট্রেজারি স্টক। কোম্পানি যখন রিপারচেজ করে, কোম্পানি যখন রিপারচেজ করে কমন স্টক, সেটাকে ট্রেজারি স্টক বলে। তাহলে পারচেজ ট্রেজারি স্টকের জাবেদা হচ্ছে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট। এখন এখানে একটু দেখেন, আমি একটা সাথে একটা ছোট্ট ম্যাথ দিয়ে দিছি। পারচেজ 10 শেয়ার এট দ্য রেট অফ টাকা 12 পার শেয়ার। 10টা শেয়ার কিনছে 12 টাকা করে, তাহলে 10টা শেয়ার 12 টাকা করে 120 টাকা। আবার কোম্পানি ট্রেজারি স্টক গুলা কিন্তু নিজের কাছে রাখে না, অনেক সময় কি করে দেয়, সেল করে দেয়। কোম্পানি সেল করে দেয়। এখন দেখেন আমি কিনছি 12 টাকা করে, হ্যাঁ, 10টা শেয়ার আমি কি করছি, ক্রয় করছি এই 12 টাকা করে। এর মধ্যে আমি 5টা শেয়ার 15 টাকা করে সেল করে দিছি। 5টা শেয়ার 15 টাকা করে সেল করে দিছি। তাহলে 5টা শেয়ার যেহেতু সেল করে দিছি, তাহলে আমার কাছে দেখেন 5টা শেয়ার, আমি যদি হিসাব করি, 5টা শেয়ার ক্যাশের মধ্যে বসাইতেছি কত করে, 5 ইন্টু 15 করে, 5 ইন্টু 15 75, 5 ইন্টু 15 75 টাকা আমি ক্যাশ টাকা পাইছি। তারপরে দেখেন পেড ইন ক্যাপিটাল ইন এক্সেসটা, এখানে মনে রাখতে হবে পেড ইন পারচেজ কস্ট, এক্সেস পারচেজ কস্ট। আমরা যেই যেমন এখানের মধ্যে পেড ইন ক্যাপিটালের ডেবিটও লিখছি, ক্রেডিটও লিখছি। ডেবিট ক্রেডিট লেখার উদ্দেশ্য হচ্ছে আমি যে সবসময় লাভে বিক্রয় করব সেটা না, আমি অনেক সময় লসেও বিক্রয় করতে হবে। তাহলে আমি কিনছিলাম কত দিয়ে, 12 টাকা দিয়ে, এখন বিক্রি করছি কত টাকা দিয়ে, 15 টাকা দিয়ে। তাহলে এখানে 3 টাকা আমি লাভ করছি। লাভ করার কারণে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেসটা আমার ক্রেডিট হয়েছে। এখন যদি আমি এখানে 12 টাকার জায়গায় আমি 10 টাকা সেল করতাম, তাহলে হচ্ছে 10 টাকা যদি সেল করি, তখন আমার পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু বা পারচেজ কস্ট থেকে সেটা আমাকে ডেবিট করতে হতো। যদি আমি লসে বিক্রয় করি তাহলে এটা ডেবিট হবে, যদি এটা লাভে বিক্রয় করি তাহলে এটা ক্রেডিট হবে। তবে ডেবিট হওয়ার একটা ক্রাইটেরিয়া আছে, আমি 9 নাম্বার যাবো এটা ডিটেইলস বলবো। অনেক সময় এটা ডেবিট নাও হইতে পারে, অন্য কিছু অন্য রিটেন আর্নিংকে ডেবিট করা হয়। তাহলে যখন ট্রেজারি স্টক আমি বেশিতে বিক্রয় করব, আমার পারচেজ ভ্যালু থেকে বেশিতে বিক্রয় করব, তখন জাবেদা হবে ক্যাশ ডেবিট পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পারচেজ কস্ট ডেবিট ক্রেডিট, আর ট্রেজারি স্টক ক্রেডিট। এখন যদি এটা আমি লসে বিক্রয় করতাম, তাহলে ক্যাশ ডেবিট হইতো, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেসটা ডেবিট হইতো।
আর ট্রেজারি স্টকটাকে ক্রেডিট করতে হইতো। আচ্ছা, তারপরে আসি 5 নাম্বার, ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি কি করে, কোম্পানি সবসময় এই মানে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হয় প্রতি বছরে। এখন লভ্যাংশটা কোম্পানি দুইভাবে দিতে পারে, কোম্পানি লভ্যাংশটা দুইভাবে দিতে পারে, একটা হচ্ছে ক্যাশ টাকা দিতে পারে, আর একটা হচ্ছে শেয়ার শেয়ার দিতে পারে, বোনাস শেয়ার বলে এটাকে আবার। তাহলে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে, ডিক্লেয়ার ক্যাশ ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড, তাহলে ডিভিডেন্ডটা মনে রাখতে হবে, অবশ্যই ডিভিডেন্ডটা মনে রাখবেন রিটেন আর্নিং থেকে প্রদান করা হয়। ডিভিডেন্ড অলওয়েজ রিটেন আর্নিং থেকে প্রদান করা হয়। কোম্পানি ডিভিডেন্ড অলওয়েজ রিটেন আর্নিং থেকে প্রদান করা হয়। ঠিক আছে, তাইলে রিটেন আর্নিংটাকে ডেবিট করব, কারণ রিটেন আর্নিং ডেবিট করা মানে রিটেন আর্নিং কমে যাওয়া। রিটেন আর্নিং ডেবিট করা মানে রিটেন আর্নিং কমে যাবে, কারণ হচ্ছে লভ্যাংশটা অবশ্যই ডিভিডেন্ড, লভ্যাংশটা বা ডিভিডেন্ডটা অবশ্যই রিটেন আর্নিং থেকে দিতে হয়। তাহলে কিভাবে বের করতেছি, টোটাল ইস্যুড শেয়ার, অর্থাৎ কোম্পানি কত শেয়ার টোটাল ইস্যু করছে, এটার সাথে রেট পার শেয়ার ডিভিডেন্ড কত বলে দেয়, যে শেয়ার 1 টাকা পার শেয়ার, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার 1 টাকা পার শেয়ার, তাহলে প্রতি শেয়ারে 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, তাহলে রিটেন আর্নিং ডেবিট হবে, ডিভিডেন্ড পেয়েবলটা ক্রেডিট হবে। পেয়েবল কেন লেখা হয়, কারণ হচ্ছে কোম্পানি যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন কিন্তু পে করে না, কোম্পানি যখনই ডিক্লেয়ার করে তখন কিন্তু কোম্পানি কোম্পানি যখন আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন পে করে না, পে করার জন্য আরেকটা ডেট বলে। তাহলে হচ্ছে কোম্পানি জাস্ট ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড, ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট 20 টাকা। কেমনে, ধরেন টোটাল ইস্যুড শেয়ার হচ্ছে 20টা, 1 টাকা করে পার শেয়ার, তাহলে 20 একে 20, 20 টাকা। আমি টাকাটা বসেছি জাস্ট কাল্পনিক, টাকাটা আসলে কোনো ইয়া না। 6 নম্বরে পেইড ক্যাশ ডিভিডেন্ড। দেখেন 5 আর 6 এর মধ্যে একটা ইয়াটা কি মিল আছে, মিলটা কি, কোম্পানি একটু আগে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করছে, কোম্পানি একটু আগে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করছে এটা এখন পে করছে, কোম্পানি একটু আগে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করছে সেইটা এখন পে করছে। তাহলে দেখেন ডিভিডেন্ড পেয়েবল কে ডেবিট করছে, ক্যাশ ক্রেডিট করছে আগের টাকাটাই, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন দেখেন এখানের মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিক্লেয়ার স্টক ডিভিডেন্ড। ডিক্লেয়ার স্টক ডিভিডেন্ড, কোম্পানি মনে রাখতে হবে কোম্পানি দুই ধরনের ডিভিডেন্ড দেয়, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে স্টক দেয়। কোম্পানির কাছে যখন ক্যাশ টাকা অ্যাভেলেবেল থাকে না তখন কোম্পানি কি করে, স্টক হিসাবে লভ্যাংশ দিয়ে দেয়, তাহলে ক্যাশ টাকার লিকুইডিটি প্রবলেম থাকলেও সেটা প্রবলেম হয় না কোম্পানির জন্য। তারপরে হচ্ছে এই রিটার্ন আর্নিং। রিটার্ন আর্নিং কে আমরা যখন ডেবিট করতেছি, রিটার্ন আর্নিং এখানেও ডেবিট হবে টোটাল ইস্যুড শেয়ার, টোটাল ইস্যুড শেয়ার প্লাস পার্সেন্ট অফ স্টক ডিভিডেন্ড। কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিচ্ছে, 10%, 5% উল্লেখ থাকবে, রেট পার শেয়ার, রেট পার শেয়ারটা কত। সেকেন্ডটা দেখেন কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, নাম্বার অফ শেয়ার পার ভ্যালু, তাহলে এখানে অলওয়েজ পার ভ্যালুটা বসাইতে হবে। এখন আপনি 20 টাকার শেয়ারটা আপনি 25 টাকা কি করছেন, 25 টাকায় ডিভিডেন্ড দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমার এখানে 5 টাকা অ্যাক্সেস ছিল, পেইড ইন ক্যাপিটাল ইন অ্যাক্সেস পার ভ্যালু 5 টাকা। তারপরে আসি কমন স্টক, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, ওই যে একটু আগে যে যেটা ডিক্লেয়ার করছি সেটা এখন পে করছি, তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট, টাকাটা ওই যে কমন স্টক ডিস্ট্রিবিউটেবল টাকাটা হবে, কিন্তু এই টাকাটা হবে সবসময় কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট গেল। এইখানের মধ্যে এই জাবেদাটা নিয়ে একটু কনফিউশন আছে, ট্রেজারি স্টক ধরেন এই আমি কিনছিলাম একটু আগের জাবেদার মধ্যে আমরা দেখছিলাম কমন স্টক আমি কিনছিলাম 12 টাকা করে, এখন কমন স্টক গুলো আমি বিক্রি করছি 10 টাকা করে,
তাহলে 10 টাকা করে যদি কমন স্টক বিক্রি করি তাহলে হচ্ছে আমার সেক্ষেত্রে দাঁড়াচ্ছে, তাহলে আমি 2 টাকা করে লস করছি। ঠিক আছে, তাহলে 5টা শেয়ার 2 টাকা করে যদি লস করি, 10 টাকা লস করছি, তাহলে আমার এখন রিটার্ন আর্নিংটা কখন হবে, কখন আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস লিখবো আর কখন রিটার্ন আর্নিং লিখবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোম্পানির ট্রেজারি স্টকের আগের কোনো পেইড ইন ক্যাপিটাল থাকবে না তখন আমি রিটার্ন আর্নিং লিখতে হবে। ধরেন রেওয়া মিলে মানে উপরে যে চার্ট আছে অথবা উপরের কোনো জাবেদায় আপনি কমন ট্রেজারি স্টক থেকে প্রফিট করতে পারেন নাই, অর্থাৎ যা বিক্রি করছেন এটাই ফার্স্ট সেল, মানে অর্থাৎ 5 টাকা দিয়ে কিনছেন যতগুলা এর মধ্যে কমে বিক্রয় করে দিয়েছেন, কমে বিক্রয় করে দিলে এটা রিটার্ন আর্নিং আসবে, অর্থাৎ আগের কোনো আমার লাভের টাকা নাই, যেহেতু লাভের টাকা নাই সেহেতু অ্যাডজাস্ট করার সুযোগ নাই। আর ট্রেজারি স্টক ক্রেডিট হবে নাম্বার অফ শেয়ার পারচেজ কস্ট কত করেছিল। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি, এখানে এই দুইটা জিনিস আসছে সবসময়। এই শিরোনামগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ হচ্ছে এই শিরোনামগুলো আমাদের অবশ্যই ব্যালেন্স শিটের এটা একটা অংশ বসাইতেই হবে। অথরাইজ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটালটা নাম্বার অফ শেয়ার পার ভ্যালু বসাই দিব, আর এটা সবসময় জেড টেনে দিব, অলওয়েজ জেড টেনে দিব, এটা কিন্তু যোগ হবে না বিয়োগ হবে না, এটা অনেক সময় থাকে না, না থাকলে আমরা জাস্ট নাম লিখে টাকা না বসাইলেও চলবে। তারপর হচ্ছে ইস্যুড সাবস্ক্রাইবড এন্ড কল্ড অফ ক্যাপিটাল, তাহলে আপনি কত শেয়ার ইস্যু করছেন, ধরেন সবগুলা মিলে যতগুলা শেয়ার ইস্যু করছেন সেটার সাথে পার ভ্যালুটা গুণ করে এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে এডিশনাল পেইড অফ ক্যাপিটাল, এডিশনাল পেইড অফ ক্যাপিটাল বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে শেয়ার অধিহার, কমন স্টকে কয়টা যাবে তার মধ্যে আপনি পেইড ইন অ্যাক্সেসটাকে ক্রেডিট করছেন এটা এখানে যোগ করে বসাবেন। কমন স্টকে আপনি কয়টা যাবে তার মধ্যে পেইড ইন অ্যাক্সেসটাকে আপনি কি করছেন ক্রেডিট করছেন এই টাকাটা এখানে যোগ করবেন। যদি প্রেফার্ড স্টক থাকে তাহলে প্রেফার্ড স্টকে যদি পেইড ইন অ্যাক্সেস ইন ক্যাপিটালটা থাকে সেটা বসাবো। তারপর হচ্ছে ট্রেজারি স্টকে যদি পেইড ইন অ্যাক্সেস ইন ক্যাপিটালটা যদি ক্রেডিট পাশে কোনো অ্যামাউন্ট থাকে সেটা এখানে বসবে। তারপরে রিটার্ন আর্নিং, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন আর্নিং এর একটা ব্যালেন্স দেওয়া থাকে, রিটার্ন আর্নিং এর একটা ব্যালেন্স দেওয়া থাকে অঙ্কে, ওইটার সাথে যদি নেট ইনকাম থাকে সেটা যোগ করব, ব্যালেন্সের সাথে নেট ইনকামটা যোগ করব, ব্যালেন্সের সাথে নেট ইনকামটা যোগ করব, মাইনাস রিটার্ন আর্নিং এর ডেবিট ইন জার্নাল এন্ট্রি। যদি রিটার্ন আর্নিং এর কোনো জাবেদার মধ্যে রিটার্ন আর্নিং কে ডেবিট করা হয় তাহলে এটা এখান থেকে বিয়োগ করব, তাহলে রিটার্ন আর্নিং এর ব্যালেন্সটা কিভাবে বের হবে, একটা ব্যালেন্স দেওয়া থাকবে সেটার সাথে নেট ইনকামটা যোগ করব, আর ডেবিট পাশের জার্নাল এন্ট্রি রিটার্ন আর্নিং এর ব্যালেন্স গুলা বিয়োগ করব, করার পর যেটা আসে এগুলো সব যোগ করব, যোগ করার পরে ট্রেজারি স্টক অ্যামাউন্টটা রিমেইন আনসোল্ড, মানে যেই ট্রেজারি স্টক গুলা সোল্ড হয় না, দেখেন আমি একটু আগে একটা জাবেদার মধ্যে দেখাইছি আপনার, আমি 10টা ট্রেজারি স্টক কিনছি এর মধ্যে 5টা সেল করে দিছি, তাহলে আরো 5টা রয়ে গেছে, ওই 5টা যেটা রয়ে গেছে পারচেজ কস্টটা এখানে বসাইতে হবে, 5টা 5 ইন্টু 12 টাকা, 5 12 60 টাকা এখানে বসাইতে হবে, বসাই এটা বিয়োগ করে দিলে টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি। আশা করি এই জিনিসগুলা বারবার শুনলে আসলে অনেক সময় মনে থাকে, আর আশা করি ক্লাসটা বুঝবেন। আর আমি আরেকটা প্র্যাকটিক্যাল অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আরেকটা ক্লাস দিব, ওই ক্লাসটাতে আশা করি বাকিটাও বুঝে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরা এই ভিডিওটা দেখে উপকৃত হইতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।